রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে দেশে দেশে সুনামি সতর্কতা। পেরু ও চিলিতেও সাগর উত্তাল, সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় বাসিন্দাদের। চীনের ভয়াবহ বন্যায় পানিতে ডুবে বৃদ্ধাশ্রমের 31 বাসিন্দার মৃত্যু। 1 সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত, তলিয়ে গেছে বেইজিং সহ কয়েকটি প্রদেশ। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা। জান্তা সরকারের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠার আশা। গাজায় মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত নবজাতকেরা। ইসরায়েলি অবরোধে তীব্র অপুষ্টিতে মায়েরা, হামলা করে আরো 23 ফিলিস্তিনিকে হত্যা। এবং 15% কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে বিশ্বের একাধিক দেশে জারি রয়েছে সুনামির সতর্কতা। এর মধ্যে সুনামি আতঙ্কে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে স্থগিত রয়েছে সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম। অন্যদিকে পেরু ও চিলিতেও সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশ দুটির প্রশাসন। এছাড়াও সুনামির সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্য। এশিয়ার দেশ জাপানেও আছড়ে পড়েছে সুনামির ঢেউ। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় একটি বৃদ্ধাশ্রমের অন্তত 31 বাসিন্দা পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। এতে করে দেশটিতে বন্যায় প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 60 জনে। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চীনা গণমাধ্যমগুলো জানায়, মিউন শহরের নিরাপদ স্থানে বৃদ্ধাশ্রমটি অবস্থিত হওয়ায় এখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়নি। এদিকে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চীনে। এতে করে বন্যার পানিতে ডুবছে রাজধানীর বেইজিং সহ দেশটির বেশ কয়েকটি প্রদেশ। বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে চীনা সরকার। ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত ভর বাহিনীর চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে শিশু সহ অন্তত 18 জন নিহত হয়েছে। আহতদের সংখ্যা 100-এর উপরে। ইউক্রেনের সরকারি দপ্তরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে আগামী 8 আগস্টের মধ্যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি না মানলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। তবে এর তোয়াক্কা না করে কিয়েভে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 4 বছরেরও বেশি সময় ধরে জারি থাকা জরুরি আইন তুলে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, দেশটিতে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গৃহযুদ্ধ, ভূমিকম্পের কবলে পিষ্ট দেশটিতে জান্তা সরকারের নির্বাচনের ঘোষণা দেশটির মানুষের ভাগ্যের উন্নয়নে কতটুকু সহায়ক হবে তা নিয়েই চলছে আলোচনা। অন্নপ্রসাদের রিপোর্টে বিস্তারিত। কয়েক বছর ধরে চলা জরুরি অবস্থা ও গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। এবার ভঙ্গুর দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। এরই লক্ষ্যে বৃহস্পতিবার দেশটিতে প্রায় 4 বছর ধরে জারি থাকা জরুরি আইন প্রত্যাহার করা হয়েছে। জান্তা সরকার আনুষ্ঠানিকভাবে দেশটির বেসামরিক অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে অন্তর্বর্তী সরকার গঠন করলেও সকল ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। এদিকে আসন্ন নির্বাচনে বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির পরিবেশ তৈরিতে সামরিক সরকার জরুরি অবস্থা তুলে নিয়েছে বলে এক অডিও বার্তায় জানান জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন। আগামী 6 মাসের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা ভাবছে দেশটির বর্তমান সরকার।
তবে এরই মধ্যে দেশটির বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। জটিল এই অবস্থায় জান্তা সরকার নির্বাচন আয়োজনের কথা বললেও তা দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। গৃহযুদ্ধের জেরে দেশটির ৩৫ লাখেরও বেশি মানুষ এখন ঘরছাড়া। সংঘাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতাভার গ্রহণ করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলমান। এছাড়াও চলতি বছরে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের কবলে পড়ে মিয়ানমার। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে দেশটির অর্থনীতি। অর্ণব প্রসাদ, RTV। গাজায় মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত হচ্ছে নবজাতকেরা। উপত্যকাটিতে খাদ্য প্রবেশে ইসরায়েলি অবরোধ চলমান থাকায় তীব্র অপুষ্টিতে ভুগছে মায়েরা, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিশুদের স্বাস্থ্যে। অনেক স্থানে দুধের পরিবর্তে পানি পান করানো হচ্ছে শিশুদের। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজায় ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারিয়েছে আরও ২ ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে অপুষ্টিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। পাশাপাশি গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ২৩ ফিলিস্তিনি। উপত্যকাটির একটি হাসপাতালের বরাতে তথ্যটি জানায় আল জাজিরা। অন্যদিকে শুক্রবার গাজায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। ফিলিস্তিনের ইস্যুতে একেবারে উল্টো পথে হাঁটছেন G7ভুক্ত প্রথম দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সমালোচকরা বলছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সাহসী সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ধরন পাল্টে দিতে পারে। মূলত কূটনৈতিক সমাধান এবং যুদ্ধ নয়, শান্তির বার্তায় দিতে চাইছেন তিনি। এছাড়া নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আর ২ বছরের কম সময় বাকি থাকা ম্যাক্রোর জন্য এ বিষয়ে ব্যক্তিগত ভাবমূর্তির সঙ্গেও জড়িত বলে মনে করেন অনেকেই। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের সমীকরণ কিভাবে বদলে দিতে পারে তাই দেখানোর চেষ্টা করছেন সহকর্মী ইমরুল হাসান। বিশ্বজুড়ে একাধিক শক্তিধর রাষ্ট্র যে সময় নিজেদের মতামত চাপিয়ে দিতে সামরিক শক্তির আশ্রয় নিচ্ছে, সে সময় ফ্রান্স প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপে রীতিমতো অবাক বনে গেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। সমালোচকেরা বলছেন, নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের সময় কার্যকরভাবে এগিয়ে না এলে ইতিহাসের পাতায় তা কালিমা হয়ে থাকতে পারে। পারমাণবিক শক্তিধর, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে প্রভাবশালী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের একটি দেশের নেতা হিসেবে মাখোর হাতে বৈশ্বিক ঘটনার প্রবাহে প্রভাব রাখার অনেক উপায় রয়েছে। G7 গোষ্ঠীর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পদক্ষেপ নেওয়া মাখোর জন্য নিজ দেশে রাজনৈতিক ঝুঁকি থাকাও অস্বাভাবিক নয়। ইউরোপে সবচেয়ে বড় ইহুদি ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস ফ্রান্সে। এমন এক দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি জনমতের ভারসাম্যে হাঁটছেন বলে মনে করেন বিশ্লেষকেরা। ইতিমধ্যেই হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করার পরও এখন মাখো ইঙ্গিত দিচ্ছেন এ সমর্থনেরও একটা সীমা রয়েছে। আর ফ্রান্সের এই অবস্থান বদলের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকেরা বলছেন, মাখোর বার্তায় স্পষ্ট, ইসরায়েল ফিলিস্তিন সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কূটনৈতিক পথে অর্জন করার আশা কখনো হারিয়ে যেতে দেওয়া যাবে না, তা আজ যতই অসম্ভব মনে হোক না কেন। এদিকে এক চিঠিতে মাখো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখেন, এ সমাধানই একমাত্র পথ যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষার জবাব দিতে পারে। এখন যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করতে হবে। এ সময় মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই দুরূহ হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন চিঠিতে। যদিও ফ্রান্সের অবস্থান বদলে হঠাৎ করেই ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আমূল বদলে যাবে এমন আশা করাটা ঠিক হবে না বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে গাণিতিক অর্থে হলেও ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় বড় শক্তিগুলোর মধ্যে কিছুটা একঘরে হয়ে পড়তে পারে বলে মনে করেন অনেকেই। ইমরুল হাসান, RTV।
15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তর ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে বলে মনে করেন তিনি। অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান, এই সিদ্ধান্তে তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটবে। বিস্তারিত মাহিন আরাফাতের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল এই ঘোষণা দেন তিনি। অনেক আলোচনা সমালোচনা আর বাংলাদেশের কূটনৈতিক চেষ্টার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। 15% কমিয়ে বাংলাদেশি পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান, প্রতিযোগিতামূলক বাজারে এই শুল্ক নীতি বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে। তৈরি পোশাক শিল্পে যে লাখ লাখ শ্রমিক কাজ করে, অর্থাৎ 40 লাখ শ্রমিকের মতো কাজ করে, তারা যে সংকটের মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কা থেকে অনেকটাই রেহাই পাওয়া গেল। ওভারঅল আমাদের অর্থনীতিতে যে সংকট চলছে, এই সিদ্ধান্তের ফলে সেই সংকট কেটে যাবে। আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য তার। মাহিন আরাফাত, RTV, ঢাকা। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।